হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমরা দেখলাম যে 1 ফেব্রুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ যে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু তার বাজেট পেশ করেছে পার্লামেন্টে, তাই না? সো বাজেট জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বেসিক্যালি এটার ওভারভিউ দেখব। এবার তোমরা যারা আমাদেরকে দেখছো, বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউএলইডির অ্যাসপিরেন্টরা, তারা হয়তো আমাদেরকে কোশ্চেন করতেই পারো যে স্যার এত ডিটেলস কি কোশ্চেন এখান থেকে আসবে? তবে আমার আনসার হলো যে কোশ্চেন এত ডিটেলসলি আসবে না, কিন্তু অ্যাজ এ সিটিজেন হিসাবে কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। কারণ যখন বাজেট অ্যানাউন্স হয় সবারই একটা কৌতূহল থাকে যে এই যে গভর্নমেন্ট আমাদের জন্য কি কি সুবিধা নিয়ে আসতে চলেছে, আমাদের জন্য কোনো স্কিম নতুন লঞ্চ হচ্ছে নাকি। সেই জন্য কিন্তু বাজেটটা খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি এটাও বলে রাখি যে বাজেট থেকে ডাইরেক্ট কোশ্চেন না পেলেও বাজেট রিলেটেড কিন্তু তোমরা কোশ্চেন এক্সামে পেতেও পারো। সেই জন্যই অ্যাজ এ কারেন্টের টপিক হিসাবে, অ্যাজ এ জিএস এর টপিক হিসাবে আমাদের কিন্তু বাজেট জিনিসটা কি সেটা কিন্তু বুঝতে হবে। আমরা খুব ডিটেলসলি যাব না, খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করব না, কিন্তু একটা বেসিক ওভারভিউ নেব যাতে তোমরা বুঝতে পারো যে বাজেট বিষয়টা কি। তো বাজেট সম্পর্কে বলার পূর্বেই এটা সম্পর্কে এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের জিনিস ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে, আমরা সেটা সেটা আগে দেখে নিই। ঠিক আছে? তো ফার্স্ট যে বাজেট পেশ হয়েছে 2026-27-এর জন্য। এবার বাজেট যেটা পেশ হয় সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়। একটা আমরা তো ক্যালেন্ডার ইয়ার দেখি, যেটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলে। আরেকটা আমাদের ক্যালেন্ডার চলে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী। তো ফাইন্যান্সিয়াল ইয়ার ক্যালেন্ডারটা কতদিন, কবে থেকে স্টার্ট হয়? সেটা হয় ফার্স্ট অফ ফার্স্ট অফ এপ্রিল থেকে। ফার্স্ট অফ এপ্রিল থেকে কতদূর পর্যন্ত, কতদিন পর্যন্ত চলে? পরের বছর 31 মার্চ পর্যন্ত। ঠিক আছে? এই 1 এপ্রিল থেকে 31 মার্চ এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে? তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে গভর্নমেন্ট কি কিভাবে এক্সপেন্ডিচার করবে, গভর্নমেন্ট কোথা থেকে কিভাবে আয় করবে, এটাই হচ্ছে বেসিক্যালি বাজেট। এই বাজেটের মধ্যে কি কি পার্ট আমরা দেখব সেটা দেখে নিই। বেসিক্যালি বাজেট যদি বলি আমি, এই টার্মটার সাথে সবাই আমরা সম্পর্কযুক্ত। কিভাবে? আমরা অনেকেই যখন জামা কাপড় কিনতে যাই বা কোথাও হয়তো ঘুরতে গেলাম, বন্ধুরা মিলে একটা প্ল্যানিং করলাম যে আজকে চলো সবাই মিলে, আজকে নাও বা ধরে নাও 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আমরা প্ল্যানিং করছি কোথায়, সিমলা, মানালি, কাশ্মীর কোথাও বা দার্জিলিং ঘুরতে যাব। তো সবাই আমরা বলি যে বাজেট কত আছে কার, বা কত টাকা ট্রিপের বাজেট হতে পারে, একটা এস্টিমেট আমরা আলোচনা করি, তাই না? তো একটা ছোট ঘুরতে যাওয়ার জন্য আমরা যখন একটা বাজেট পরিকল্পনা করি, আমাদের মাসের খরচা চালানোর জন্য আমরা বাজেট এস্টিমেট করি, তাই না? তো এত বড় একটা দেশ রয়েছে, পুরো দেশকে চালাতে গেলে কিন্তু তার একটা বাজেট প্রয়োজন রয়েছে। বাজেট ছাড়া কিন্তু দেশটা চলতে পারে না। এবার বাজেটের মধ্যে যদি দেখি, বাজেটের মধ্যে বেশ কিছু পার্ট রয়েছে। তো বাজেটের মধ্যে দুটো বেসিক্যালি মেন পার্ট রয়েছে। একটা হচ্ছে কি রেভিনিউ পার্ট, একটা হচ্ছে রেভিনিউ পার্ট, আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্ট। রেভিনিউ বলতে কি, যে গভর্নমেন্ট কোথা থেকে কত পরিমাণ আয় করবে, গভর্নমেন্টের আয়ের উৎসটা কি হবে, সেটা হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ। আয়ের উৎসর এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, এক্সাম্পল কি কি পাবো আমরা? যেমন গভর্নমেন্ট কি করে, ট্যাক্স নেয় আমাদের কাছ থেকে, তাই না? এবার ট্যাক্স বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন ডাইরেক্ট ট্যাক্স নেয়। ডাইরেক্ট ট্যাক্স কি, যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এসটিটি, তোমরা একটা দেখবে যে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, যেটা যারা হয়তো বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এসেছো বা শেয়ার মার্কেট সম্পর্কে আইডিয়া আছে, সেখানে কিন্তু এই ট্যাক্সটা লাগে 0.5%। সেটাকে কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে 0.01 থেকে 0.05 পর্যন্ত ইনক্রিজ করে দেওয়া হয়েছে এই বাজেটে, সেটা সম্পর্কেও আমরা দেখব। পাশাপাশি ট্যাক্স হয়ে গেল রেভিনিউ এর উৎস। আর কি কি রেভিনিউর উৎস হিসাবে যদি বলি, ফার্স্টলি আমরা ট্যাক্স দেখলাম। ট্যাক্সের মধ্যে কি দেখলাম, যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, বিভিন্ন রকমের রয়েছে। ট্যাক্সের পাশাপাশি আরেকটা ট্যাক্স হলো কি, আমাদের জিএসটি, তাই না? এইগুলো গভর্নমেন্ট যদি কি করে, বড়োইং করে। গভর্নমেন্ট কোথা থেকে বড়োইং করলো, কিভাবে বড়োইং করতে পারে, এটা বন্ডের মাধ্যমে গভর্নমেন্ট বড়োইং করলো, বা আদার্স যে আইএমএফ রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, সেখান থেকে বড়োইং করলো। এটা হচ্ছে গভর্নমেন্টের কি, রেভিনিউ এর উৎস। আর কি হতে পারে, গভর্নমেন্ট ধরুন ডিসইনভেস্টমেন্ট করলো। বেসিক্যালি গভর্নমেন্টের কোথাও একটা শেয়ার রয়েছে, সেই শেয়ারটা গভর্নমেন্ট বিক্রি করে দিল বা প্রাইভেটাইজেশন করলো কোনো কিছু, তাই না? কোনো একটা গভর্নমেন্টের কোম্পানি রয়েছে, সেটা বিক্রি করে দিল, যেমন এয়ার ইন্ডিয়া 2 বছর আগে বিক্রি করে দিয়েছিল টাটা গ্রুপের কাছে, তাই না? তো এটা কি, এখান থেকে গভর্নমেন্ট কি করছে, রেভিনিউ জেনারেট করছে। অপর পক্ষে কি দেখবো, বাজেটের এটা একটা পার্ট রেভিনিউ, অর্থাৎ গভর্নমেন্ট কোথা থেকে আয় করবে। অপর পক্ষে দেখবো কি এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কোথায় কোথায় খরচ করবে। যেমন কোথায় কোথায় খরচ করবে, ইনফ্রাস্ট্রাকচার,
আরো অন্যান্য জিনিস, অর্থাৎ গভর্নমেন্ট তা আর কোথায় কোথায় যদি বলি যে স্যালারি দেয়, ঠিক আছে, আমাদের স্যালারি দেয়, এই যে সমস্ত কিছু গভর্নমেন্ট যত রকমের খরচা করে সবকিছু গভর্নমেন্টের এক্সপেন্ডিচার পার্টের মধ্যে চলে আসে। তো বুঝতে পারলাম বাজেটের দুটো পার্ট, একটা রেভিনিউ পার্ট, একটা এক্সপেন্ডিচার পার্ট। এবার রেভিনিউ আর এক্সপেন্ডিচার এই দুটো পার্টের আয়ের উৎসও আমরা দেখে নিলাম, তাই না? এবার আমরা দেখব যে এক্সামে এই যে বাজেট, এখান থেকে রিলেট করে কি ধরনের কোশ্চেন আসতে পারে। যদিও এটা একটু কোয়ালিটির পার্ট হয়ে যাচ্ছে, তবু একটা সিম্পলিস্টিক ওয়েতে তোমাদেরকে বলে দিই। 110 110 নম্বর আর্টিকেল অনুযায়ী, এটা আর্টিকেল, ঠিক আছে, 110 নম্বর আর্টিকেল অনুযায়ী এখানে কি মেনশন রয়েছে? মানি বিল, ঠিক আছে। বাজেট কি? বাজেটও কিন্তু একটা মানি বিল। সো 110 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু কি করবেন আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার হবেন, বা ফাইন্যান্স মিনিস্টার যদি অনুপস্থিত থাকেন, তো অন বিহাফ অফ এনি মিনিস্টার সেটা কিন্তু পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে মানি বিলটাকে। আর এই মানি বিল কোথায় রিপ্রেজেন্ট হবে? লোকসভাতে। মানি বিল কিন্তু রাজ্যসভাতে প্রেজেন্ট করা যাবে না, ঠিক আছে। মানি বিল কোথায় হবে? লোকসভাতে, এটা মাথায় রাখবো। আর যদি বলি এই যে বাজেট, এই বাজেট যে টার্মটা, এটা কিন্তু কোথাও মেনশন নেই আমাদের কনস্টিটিউশনে, কোথাও কিন্তু বাজেট টার্মটা মেনশন নেই, এটা আমরা মাথায় রাখবো। কোশ্চেন এক্সামে এইভাবে চলে আসতে পারে, বাজেট টার্মটা কি কনস্টিটিউশনে মেনশন রয়েছে? আমরা বলবো না, মেনশন নেই। মানি বিল এটা কিন্তু মেনশন রয়েছে, এটা আর্টিকেল 110 তে মেনশন রয়েছে। এর অপোজিটে কি মেনশন রয়েছে? বাজেট মেনশন নেই, কিন্তু আর্টিকেল 112 112 নম্বর আর্টিকেল যদি দেখি, এখানে আমরা দেখবো একটা টার্ম মেনশন রয়েছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই টার্মটা কিন্তু মেনশন রয়েছে, ঠিক আছে। সো এটা মাথায় রাখবো যে 112 নম্বর আর্টিকেলে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু মেনশন রয়েছে। বাজেট কি ধরনের বিল? এটা হচ্ছে এক প্রকার মানি বিল। তো বাজেট পাসের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে। একটা কনভেনশন অনুযায়ী এখন বর্তমানে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়। বাজেট পেশ কবে হয়? যে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। সেটা যেই দিনই হোক না কেন, সানডে মানডে যেদিনই হোক, কিন্তু 1 ফেব্রুয়ারি যেদিনটা পড়বে, সেটা সানডে পড়তে পারে, মানডে, বা সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো দিন, সেদিন কিন্তু বাজেট পেশ হবে। এটাও তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই। এবার ফার্স্ট বাজেট যেটা পেশ হয়েছে সেটা সানডেতে পেশ হয়েছে, ঠিক আছে। এবার বাজেট প্রথমবারের মতো সানডেতে পেশ হয়েছে। আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি বলি এক্সামের জন্য, হ্যাঁ, 1 ফেব্রুয়ারি। এর আগে কিন্তু ছিল যখন, এর আগে কিন্তু লাস্ট উইক ছিল, লাস্ট উইক অফ ফেব্রুয়ারি, এটা কিন্তু আগে ছিল, চেঞ্জ করে এটাকে 1 ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। এবার কিছু ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেগুলো আমরা দেখে নিই। তার আগে বেসিক্যালি এবার আমরা টপিকটা শুরু করছি বাজেট, ঠিক আছে। এবার বাজেটের মধ্যে তোমরা দেখতে পারো এখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি রয়েছেন, আর এখানে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রয়েছেন। তো আমরা যখন কোনো এন্ট্রান্স এক্সাম দিতে যাই, কোনো এক্সাম দিতে যাই, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দেবে বা দিয়েছো অলরেডি, দেখেছো যে বাড়ি থেকে বা কোনো ইনস্টিটিউশনে থাকলেও তোমাদেরকে মিষ্টি খাইয়ে পাঠানো হয়। ঠিক একইভাবে এটা একটা আমাদের বলতে পারো কালচার, সেই কালচারেরই একটা প্রথা। সেখানে যে বাজেট পেশ করতে যাচ্ছেন নির্মলা সীতারামনজি, এনাকে আমাদের যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি কি করছেন? এখানে মিষ্টি খাওয়াচ্ছেন, ঠিক আছে। এটা একটা ছবি, একটা সুইট গেস্টার রয়েছে। এবার দেখে নিব এই যে বাজেটের উপরে ইম্পর্টেন্ট যে ফিচার্স গুলো রয়েছে, ইম্পর্টেন্ট কিছু ওয়ান লাইনার রয়েছে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেটা দেখে নিই। তো ফার্স্ট টাইম যেমনটা বললাম যে বাজেট সানডেতে পেশ করা হয়েছে। এটা 83 মিনিট স্পিচ দিয়েছিলেন নির্মলা সীতারামনজি, আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার, এবং তিনি হচ্ছেন কি লংগেস্ট সার্ভিং ফাইন্যান্স মিনিস্টার। এটা কত নাম্বার? 9 টাইম কিন্তু হয়ে গেছে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি, এবং সবচেয়ে বেশি বাট যিনি বাজেট পেশ করেছেন অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার তিনি কে? নির্মলা সীতারামনজি। কতবার? 9 টাইম, ঠিক আছে। এবার বাজেট সানডেতে পেশ হয়েছিল গতকাল। সেই দিনটাতে কি ছিল? গুরু রবিদাস দিস বার্থডে ছিল অন দ্য ডে অফ মাঘ পূর্ণিমা। মাঘ পূর্ণিমা এবং গুরু যে রবিদাস, ঠিক আছে, তেনারও বার্থডে কিন্তু সেদিনই ছিল, সেটা মাথায় রাখবো। তো ইন্ডিয়ান এই বাজেটে আর কি কি বলা হয়েছে? তো অবভিয়াসলি তিনি যেহেতু গভর্নমেন্টের লোক, তো গভর্নমেন্টের কি করতে হবে? প্রেজ তো করতেই হবে, প্রশংসা করতেই হবে। এই বাজেটে এটাও বলা হয়েছে যে লাস্ট বারো বছর থেকে ইন্ডিয়ার যে স্টেবিলিটি রয়েছে, সমস্ত প্রকার থেকে ইন্ডিয়া কিন্তু স্টেবল রয়েছে, সেটা বলা হয়েছে। এবার এর পাশাপাশি আর কি কি বলা হয়েছে এই বাজেটে? যে গভর্নমেন্ট হ্যাজ প্রিফার্ড দ্য রিফর্মস ওভার দ্য রেটোরিক্স ইন সীতারামা বাজেট, এটা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে এখানে যে ইউবা শক্তি ড্রাইভেন। এই বাজেটে একটা জিনিস মাথায় রাখবে যে ইউবা শক্তি ড্রাইভেন, এটা হচ্ছে মেন থিম এই বাজেটের।
ঠিক আছে, এটাও মাথায় রাখবো আমরা। পাশাপাশি এখানে রিফর্মস টু রেটোরিক্স কিছু বলা হয়েছে। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখতে হবে কি, যে 7.4%, এটা কি ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা হচ্ছে আমাদের প্রজেক্টেড গ্রোথ। কার অনুযায়ী? আমাদের যে ইকোনমিক সার্ভে 2026-এর যে ইকোনমিক সার্ভে হয়েছিল সেই অনুযায়ী বলা হয়েছিল কি, যে 7.4% কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের গ্রোথ হবে 2026-এর জন্য। এবং কি, আর 2027-এর জন্য বলা হয়েছে 6.8 থেকে 7.2%। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কত গ্রোথ রেট এস্টিমেট করা হয়েছে। কি জন্য? গ্লোবালে সব জায়গায় যদি ওয়ার্ল্ড পলিটিক্স তোমরা দেখো তাহলে দেখবে সব জায়গায় একটা টার্মোইল চলছে। কোথায় কোথায়? ওইদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, পাশাপাশি এখানে ইসরায়েল ইরানের ইরানের পাশাপাশি ইরান ইউএস এর একটা টার্মোইল চলছে। ইউএসএ ভেনেজুয়েলার উপর অ্যাটাক করেছে। এই সমস্ত কিছু সব দিকেই কিন্তু একটা টার্মোইল চলছে। পাশাপাশি যদি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক দেখি, খুব একটা ভালো যাচ্ছে না। এই মতো অবস্থায় ইন্ডিয়ার এই যে 7.4%, 6.8 টু 7.2% হিসাবে গ্রোথ করা কিন্তু খুব একটা গুড সাইন ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। ঠিক আছে, এবার বাজেটের ক্ষেত্রে আমি যেমনটা বললাম যে একটা হচ্ছে রেভিনিউ পার্ট আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্ট। এবার আমরা দেখে নেব যে গভর্নমেন্ট কোথা, যদি গভর্নমেন্টের পুরো যে বাজেট সেটাকে যদি আমি 1 টাকা ধরে নিই, গভর্নমেন্টের রিসিভের 1 টাকা যদি ধরে নিই, তাহলে এই 1 টাকা অনুযায়ী আমরা দেখব কত পার্সেন্ট কোথায় খরচা হচ্ছে। ঠিক আছে, সরি, এখানে দেখবো যে রেভিনিউ 1 টাকা যদি টোটাল ধরে নিই গভর্নমেন্টের রিসিভে, তাহলে কোথা থেকে কত পরিমাণ বাজেট আসছে সেটা আমরা দেখবো এখানে। ঠিক আছে, এবার যদি এখানে কি বলেছে, বরোয়িং অ্যান্ড দ্য লাইবিলিটিস, বরোয়িং থেকে বেসিক্যালি 24। এবার 24 কে যদি আমি এইভাবে পুরোটা যদি 100 পয়সা ধরে নিই, এটা 1 টাকাটাকে, তাহলে এটা কত আসবে? 0.24। 0.24 টাকা, 0.24 পয়সা কিন্তু আমাদের বরোয়িংস থেকে আসছে। এবার নন নন ডেপ্ট যে ক্যাপিটাল রিসিপ্ট, সেখান থেকে 2%, নন ট্যাক্স রেভিনিউ থেকে 10%, জিএসটি এবং আদার্স যে ট্যাক্সেস রয়েছে সেখান থেকে 15%, ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 6%, ঠিক আছে, কাস্টমস থেকে 4%, ইনকাম ট্যাক্স থেকে 21%, কর্পোরেট ট্যাক্স থেকে 18%। এই টোটাল কিন্তু পুরো 100% কিন্তু ইন্ডিয়ান রেভিনিউ। এবং কোথা থেকে রেভিনিউ এর সোর্স গুলো, এটা কিন্তু এখানে মেনশন রয়েছে। ঠিক একইভাবে যদি এখানে বলি যে রেভিনিউ এবার এক্সপেন্ডিচার, ঠিক আছে, টোটাল যদি 100 ধরে নিই এটাকে, তো কোথায় কত পার্সেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো ফার্স্টলি সিভিল পেনশন, পেনশনে 2%, সেন্ট্রাল স্টেট যে স্কিম, ঠিক আছে, সেন্ট্রাল সেক্টর স্কিমের মধ্যে কি, যে বিভিন্ন যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত স্কিম ঘোষণা করে, যেমন রিসেন্টলি আমরা একটা স্কিম দেখলাম কি সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হচ্ছে ভিবি গ্রাম জি। তো ভিবি রাম বা ভিবি গ্রাম যেভাবে তোমরা উচ্চারণ করবে সেটা করতে পারো। বেসিক্যালি যে মানরেগা স্কিমটা ছিল সেটাকে চেঞ্জ করে এই নামটা করা হয়েছে। এবং সেন্ট্রাল এখানে বলেছে যে সেন্ট্রাল 60% শেয়ার বহন করবে আর স্টেট 40%। ঠিক আছে, এবং নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেট গুলো রয়েছে সেখানকার ক্ষেত্রে এটা রেশিও 90:10 করা হয়েছে। তো এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম বলতে পারো। যে মেজর সাবসিডিজ 6%। আর সেন্ট্রাল সেক্টর স্কিম অনেকগুলোই রয়েছে, যখন আমি তোমাদেরকে গভর্নমেন্ট স্কিম করাবো তখন করাবো, যেগুলো 100% সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করে যে সমস্ত ফান্ড, তাই না? যেমন আয়ুষ্মান ভারত একটা হয়ে গেল তোমাদের এক্সাম্পল হিসাবে। তারপর কি রয়েছে, যে মেজর সাবসিডিজ, ডিফেন্সে 11% রয়েছে, ইন্টারেস্ট পেমেন্টে কিন্তু 20%। তো 1/5 আমাদের যা এক্সপেন্ডিচার করছে তার মধ্যেই কিন্তু আমাদের যে ইন্টারেস্ট, সেটাতেই কিন্তু 1/5 পোর্শন অর্থাৎ 20% কিন্তু ইন্টারেস্ট পেমেন্টেই চলে যাচ্ছে। এটা কিন্তু মেজর কনসার্ন অফ আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। সো সেন্ট্রাল স্পন্সর স্কিম রয়েছে, তার ক্ষেত্রে সেন্ট্রাল স্পন্সর স্কিম রয়েছে সেখানে 8%, দ্য ফাইন্যান্স কমিশন অ্যান্ড দ্য আদার ট্রান্সফার রয়েছে সেখানে 7%, এবং স্টেট শেয়ার ট্যাক্সেস 22%। সেন্ট্রালের কাছ থেকে ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280 অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা করে ফাইন্যান্স কমিশন গঠন হয়। এবং ফাইন্যান্স কমিশন তার রিপোর্টে বলে যে সেন্ট্রাল স্টেটের মধ্যে ট্যাক্স ডিস্ট্রিবিউশনটা কত পার্সেন্ট থাকবে। তো এখানে বলা হয়েছে যে 59% সেন্টারের কাছে এবং 41% কার কাছে যাবে? 41% যাবে স্টেটের কাছে। ঠিক আছে, সো এই টোটাল 41%-এর মধ্যে যদি বলি এটাকে 100% ধরে নেওয়া হয়, তাহলে না, টোটালটা এটা যদি 100%-এর মধ্যে যা ট্যাক্স রয়েছে তার 22% কিন্তু স্টেটের কাছে চলে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা তোমরা দেখতে পারো। এবার এই বাজেটের ক্ষেত্রে যদি আরেকটা জিনিস বলি, বাজেটটা দেখতে কিন্তু তোমাদের এই ধরনের হয়। বাজেট একটা গ্ল্যান্স যদি তোমরা দেখো, যে এখানে বাজেটের দুটো পার্ট থাকে, যেমনটা বললাম, একটা রেভিনিউ পার্ট থাকে, ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্ট। তো রেভিনিউ পার্টের মধ্যেও যদি দেখি কি কি ধরনের রেভিনিউ আসছে, তো রেভিনিউ রিসিপ্টে তোমরা দেখো
যে টোটাল 30, এখানে কিন্তু এটা কোটিতে আছে, করোড়ে আছে, ঠিক আছে। সো 35 লাখ করোড় কিন্তু টোটাল যে রেভিনিউ রিসিপ্ট সেখান থেকে কিন্তু আর্ন হবে। রেভিনিউ রিসিপ্টের মধ্যে যদি ট্যাক্স রেভিনিউ বলি, তো ট্যাক্সে 28 লাখ সামথিং আর্ন হবে, 28 লাখ করোড়, ঠিক আছে। এবং নন ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্সের মধ্যে কি রয়েছে, যেমন বিভিন্ন রকম ফাইন্স রয়েছে, ফিস পেমেন্ট রয়েছে, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। এখান থেকে 6 লাখ করোড় সামথিং রয়েছে, ঠিক আছে। এবার আরেকটা পার্ট রয়েছে যেটা ক্যাপিটাল রিসিপ্ট। তো ক্যাপিটাল রিসিপ্টটা কি? ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে যে সমস্ত ভাগগুলো রয়েছে, যেমন কি রিকভারি অফ দ্য পাস্ট লোন, গভর্নমেন্ট যদি কাউকে লোন দিয়ে রাখে সেখান থেকে কি হবে, গভর্নমেন্ট ইন্টারেস্ট পাবে, তাই না? তো সেটা হচ্ছে সেখান থেকে 38 লাখ করোড় সামথিং এখানে রয়েছে। আদার রিসিপ্টে 80 লাখ করোড় সামথিং রয়েছে। এবং বরোয়িংস অ্যান্ড দ্য আদার লাইবিলিটি সব থেকে বড় দেখবে এখানে 16 লাখ করোড়, সব থেকে বেশি কিন্তু গভর্নমেন্ট বরোয়িংস করছে। সো এটা হচ্ছে মেজর কনসার্ন। এবং ইন্ডিয়ার এস্টিমেট টোটাল বাজেট যদি বলি এবার 2026-27 জন্য, সেটা কত? 53 লাখ করোড়, 53 লাখ করোড়। এবারে কিন্তু 50 সিআর, ঠিক আছে, 53 লাখ করোড়। এর আগের বাজেটে কত ছিল? সেটা ছিল 49 পয়েন্ট সামথিং। সো এটাকে আমরা সিম্পলি 50 লাখ করোড় কিন্তু বলবো। তো এবার 3 লাখ করোড় কিন্তু বাজেট আমাদের ইনক্রিজ হয়েছে লাস্ট ইয়ার থেকে, তাই না? এবার একটা ওভারভিউ দেখে নেব আমরা, যে বাজেটে আর কি কি কার কার জন্য কি ধরনের প্রভিশন রয়েছে। তার পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখে নিই, যেমনটা বললাম যে গভর্নমেন্ট কিন্তু তার যে পুরো খরচা, একদিকে দেখলাম রেভিনিউ, আরেকদিকে দেখলাম এক্সপেন্ডিচার, কিন্তু আমাদের যা রেভিনিউ থেকে কিন্তু এক্সপেন্ডিচার আমরা বেশি দেখছি, তাই না? যখন গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেশি হয়ে যাবে, তাহলে গভর্নমেন্টকে কি করতে হবে? কোথাও থেকে বরোইং করতে হবে, কোথাও থেকে ধার নিতে হবে। সো সেটা আমাদের ডেফিসিয়েট যে জিনিসটা, সেটা কিন্তু এখানে চলে আসে, ডেফিসিয়েটের খাতায় কিন্তু সেটা পড়ে যায়। তো গভর্নমেন্টের যে এস্টিমেট ডেফিসিয়েট এবার রয়েছে, যে ফিসক্যাল ডেফিসিয়েট কত রয়েছে? 4.3। এই ডেফিসিয়েটটাই কিন্তু বেড়ে অলমোস্ট 9%-এর সামথিং হয়ে গেছিল। কখন? যখন আমাদের কোভিড এর সময় চলছিল। কারণ কেন? গভর্নমেন্টকে খুব বেশি পরিমাণে সেই মুহূর্তে এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু করতে হয়েছিল। সব জায়গায় ইকোনমি কিন্তু শাটডাউন হয়ে গেছিল, তাই না? কিন্তু সেটা আস্তে আস্তে বর্তমানে দেখো যে ট্র্যাজেক্টরি কি রয়েছে, ডাউনওয়ার্ডস। সো এর আগের বছর যদি দেখি, 2025-26-এর যে বাজেট, সেখানে কিন্তু 4.4 ছিল, সেখান থেকে কমে কিন্তু 4.3-তে হয়ে গেছে। এটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। এবার ডেফিসিট বিভিন্ন ধরনের রয়েছে, ফিসক্যাল ডেফিসিট রয়েছে, রেভিনিউ রয়েছে, প্রাইমারি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। সো এগুলো যখন আমি ক্লাসে তোমাদেরকে ইকোনমিক্স করাবো, সিম্পল ইকোনমিক্স, তখন কিন্তু ডিটেলসলি বলবো। আপাতত মনে রাখো যে এবার আমাদের এস্টিমেট ফিসক্যাল ডেফিসিট কত রয়েছে? 4.3, ঠিক আছে। এটা কিন্তু গুড সাইন বলতে পারো, কিন্তু এখান থেকেও কমানোর আরো প্রয়োজন রয়েছে। এবার যদি বলি গভর্নমেন্ট এই বাজেটে কার কার জন্য কি কি ধরনের প্রভিশন রেখেছে, সেগুলো একটা কুইক আমরা গ্ল্যান্স করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি। যে ট্যাক্সেশন অ্যান্ড দ্য পার্সোনাল ফাইন্যান্স, এদের জন্য কি রয়েছে? যে নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2005-2025, a new simplified tax code will replace the existing income tax 1961 and coming to effect from the 1st April। অর্থাৎ নিউ একটা ট্যাক্স যে অ্যাক্ট, সেটা কবে থেকে লাগু হচ্ছে? যে 1 এপ্রিল 2026-এ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শুরু হবে 2026-এ, তখন থেকে। যেমনটা বললাম যে এসটিটি, এটা কিন্তু হাইক হয়ে গেছে। কত ছিল আগে? 0.02% ছিল। যে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, সেটা কিন্তু 0.05 করে দেওয়া হয়েছে। আর কি অপশনের যে, সেটাও কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে। সেখানে 0.1% ছিল, সেটাও কিন্তু ইনক্রিজ হয়ে 0.15% করে দেওয়া হয়েছে। সেই জন্য লাস্ট দিন যদি দেখো, অর্থাৎ 1 ফেব্রুয়ারি, সেন্সেক্স কিন্তু 1000 পয়েন্ট কিন্তু কি করেছে? ডিপ করে গেছে। হঠাৎই মার্কেট কিন্তু ক্র্যাশ হয়ে গেছে, যখন ফাইন্যান্স মিনিস্টার তার বক্তব্যতে এগুলো কিন্তু বলছিলেন পার্লামেন্টের স্পিচে, ঠিক আছে। এবার পাশাপাশি এখানে তেমন কিছু আর নেই। যেমন ডিউটি অন দ্য গুডস ইম্পোর্টেড ফর দ্য পার্সোনাল ইউজ রিডিউস ফ্রম 20% টু 10%। 20 থেকে 10% যে পার্সোনাল ইউজ জন্য যে সমস্ত জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, সেটার প্রতি যে ডিউটি, অর্থাৎ সেটার প্রতি যে কাস্টম ডিউটি, সেটা কিন্তু 20% থেকে 10% করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট দেখি আদার্স কি কি রয়েছে। যে ইকোনমি অ্যান্ড দ্য ফিসক্যাল টার্গেট, যেটা টার্গেট বললাম 4.3 অলরেডি, ঠিক আছে। এবার এই বাজেটে সব থেকে বেশি যেটা ফোকাস করা হয়েছে ফার্স্টলি, সেটা হচ্ছে কি? যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ, অর্থাৎ আমাদের ক্যাপেক্স, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর বেশি ফোকাস করা হয়েছে। এবং সেখানে বাজেট কত রাখা হয়েছে? 12.2 লাখ করোড়। এর আগের বছরে কত ছিল? এর আগের বছরে কিন্তু ছিল 11.11 লাখ করোড়, ঠিক আছে। এটা কিন্তু আবার 1 লাখ করোড় কিন্তু ইনক্রিজ করে 12.12 লাখ করোড় কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং যে সমস্ত হয়,
আমাদের রেল নেটওয়ার্ক, হাই স্পিড রেল নেটওয়ার্ক সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ হচ্ছে, এই সমস্ত জায়গা, পোর্ট, এয়ারপোর্ট, সমস্ত কিছু যে ইনক্রিজ হচ্ছে, বানাচ্ছি, সেগুলো বেসিক্যালি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে চলে আসে, ঠিক আছে। এবার ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং এবং ডিফেন্সের ক্ষেত্রে যদি দেখি, যে স্ট্র্যাটেজিক মিশন কিছু রয়েছে, যেমন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। এর আগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 1.0 ঘোষণা করা হয়েছিল এই বাজেটে, কিন্তু এটা 2.0 ভার্সন কিন্তু লঞ্চ করা হয়েছে। যেমন বায়োফার্মা শক্তি, ঠিক আছে, এর ক্ষেত্রে 10,000 কোটি কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ইলেকট্রনিক্স কম্পোনেন্টস অ্যালোকেশন ইনক্রিজ ফ্রম 40,000 crore। এছাড়াও ডিফেন্স অ্যালোকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা ইনক্রিজ হয়েছে, যেমন 7.85 লাখ কারোর এটা অ্যালোকেট করা হয়েছে, with a capital outlay of 2.1 lakh crore for the modernization। অর্থাৎ এই যে 7.85 লাখ crore দেওয়া হচ্ছে, এর মধ্যেই 2.1 লাখ crore কিন্তু মডার্নাইজেশনের জন্য, অর্থাৎ মডার্ন যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো পারচেস করার জন্য কিন্তু এটা রয়েছে, বা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মধ্যে ইন্ডিয়াতে তৈরি করার জন্য কিন্তু এটা রয়েছে। এবার এমএসএমই সাপোর্টের জন্য 10,000 crore কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার ইনফ্রাস্ট্রাকচার এবং এগ্রিকালচার এবং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যদি বলি, তো ফার্স্টলি তোমরা দেখতেই পারবে যে ডেডিকেটেড কিছু ফ্রাইট করিডোর রয়েছে। ফ্রাইট করিডোর গুলো কি, যেমন ডানকুনি থেকে সুরাট। বেসিক্যালি ফ্রাইট করিডোর হচ্ছে এমন, আমরা যেমনটা দেখি যে একটা ট্রেন লাইনে আমাদের প্যাসেঞ্জার গাড়ি চলছে, এক্সপ্রেস ট্রেন চলছে, আমাদের লোকাল ট্রেন গুলো চলছে, সেই ট্র্যাকেই কিন্তু মালগাড়িও চলছে। সেই জন্যই আমরা দেখি যে আমাদের গড় ট্র্যাক রেকর্ড স্পিড ট্রেনের কিন্তু কম হয়ে যায়। সেই জন্যই দ্রুত সার্ভিস দেওয়ার জন্য, দ্রুত ট্রান্সপোর্ট করার জন্য আলাদা করে মালগাড়ির জন্য এক্সট্রা ডেডিকেটেড লাইন তৈরি করা হচ্ছে, সেটাকেই কিন্তু ফ্রাইট করিডোর বলা হচ্ছে, ঠিক আছে। আর তার পাশাপাশি 7টা নতুন হাই স্পিড রেল করিডোর ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, এবং 20টা নতুন ন্যাশনাল ওয়াটারওয়েজ ঘোষণা করা হয়েছে। তো তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে এসে থাকে, যে ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 এটা কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে, ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 এটা কত দূর পর্যন্ত রয়েছে, এবং ন্যাশনাল ওয়াটারওয়েজ 3 এটা কত দূর পর্যন্ত রয়েছে। যদি না জানা থাকে এখনই গুগল করো এবং কমেন্টে আনসার দেবে। তাছাড়া ভারত বিস্তার, এটা একটা এআই বট, এটা কিন্তু ফার্মার্সদের জন্য এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে কি, এটা যদি একটা এআই চ্যাটবট রয়েছে, এটা যদি ডাউনলোড করো এবং এখানে তুমি যদি কোশ্চেন করো, বা কোনো একটা পেস্ট বা কোনো ধরনের কোনো একটা ফুলে বা কোনো ধরনের একটা সবজিতে কোনো ধরনের পোকা লেগে গেছে, তাহলে সেটার ছবি তুলে যদি কোয়ারিজ জিজ্ঞাসা করো, তাহলে সেটা সলিউশন কি হবে, সেটাতে কি ধরনের পেস্টিসাইড ইউজ করা যেতে পারে, সেটা কিন্তু এই এআই চ্যাটবট সেটাকে কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ভারত বিস্তার। পাশাপাশি এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা মধ্যে মাথায় রাখবে, যে স্পেসিফিক প্রমোশন স্কিম লঞ্চ ফর দ্য কোকোনাট, ক্যাসিউ অ্যান্ড দ্য কোকোয়া। কোকোনাট, ক্যাসিউ এবং কোকোয়া এর জন্য স্পেসিফিক স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে। এর আগের বাজেটে যখন আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু মাখানা বোর্ড, টার্মারিক বোর্ড এস্টাবলিশের কথা কিন্তু বলা হয়েছিল। মাখানা বোর্ড যদি বলি কোথায় এস্টাবলিশ রয়েছে, সেটা কিন্তু বিহারের পাটনাতে, সরি বিহারের ইয়েতে, পূর্ণিয়া জেলাতে কিন্তু রয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে টার্মারিক বোর্ড যদি বলি, টার্মারিক বোর্ড কোথায় রয়েছে, সেটা রয়েছে হায়দ্রাবাদে। তো এগুলো কিন্তু এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবার এই বছরের জন্য কি করা হয়েছে, কোকোয়া, ক্যাসিউ এবং কোকোনাট, এটা মাথায় রাখবো। এডুকেশন এবং সোশ্যাল সেক্টরের জন্য কি করা হয়েছে, যে ডিজিটাল ইকোনমিক গ্রিড গঠন করা হয়েছে, এবং কিছু রিসার্চ ইনস্টিটিউশন গঠনের কথাও বলা হয়েছে, এবং হিস্টোরিক্যাল কিছু ডকুমেন্টেশনের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। পাশাপাশি হেলথ কেয়ার সেন্টারের জন্য আয়ুর্বেদার কিছু নতুন রিসার্চ ইনস্টিটিউশন সেট আপের কথা বলা হয়েছে, এবং ওমেনদের জন্য কি রয়েছে, একটা নতুন যে স্কিম সেটা লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে সি মার্ক। এখানে কি হচ্ছে, ওমেনদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে কিছু বিজনেস লোন প্রোভাইড করা হবে আর কি, বেসিক্যালি এই স্কিমের মাধ্যমে। এখানে একটা ব্রডার ওভারভিউ রয়েছে, যে কোন ডিপার্টমেন্টে কি কি ভাবে এক্সপেন্ডিচার করা হয়েছে। তো বেসিক্যালি এখান থেকে ফার্স্টলি আসবে এনার্জির, পরে কিন্তু এখানে আবার হেলথ কেয়ার এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তো সব থেকে বেশি কিন্তু ট্রান্সপোর্টে করা হয়েছে, তারপরে ডিফেন্সে, তারপর রুরাল ডেভেলপমেন্টে রেসপেক্টিভলি তোমরা কিন্তু দেখতে পারো। সো বাজেটের ক্লাসটা আজকে কিন্তু এই পর্যন্তই ছিল। আমি যতটা পারলাম কুইকলি কভার আপ করার চেষ্টা করলাম এবং সিম্পলিফাই ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।